আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। গতকাল যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো তাদের সবার জন্য শুভকামনা। যাদের ফলাফল ভালো হবে তাদেরকে অবশ্যই অভিনন্দন, এবং যাদের ফলাফল খারাপ হবে অথবা প্রত্যাশার মতো হবে না তাদের তাদের জন্য শুভকামনা রইল। মনে রাখবা জীবন অনেক বড়, সেহেতু তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না পেলেও তোমার জীবনে যে কিছু নেই তাও না। যাই হোক, আমি সমাধানে যাচ্ছি। আমি গণিত অংশের সমাধানের জন্য প্রথমে এমসিকিউ সমাধান করব। তো আমার কাছে যে প্রশ্নপত্রটা এসেছে সেখানে প্রথম এমসিকিউ হলো এটা। দুটো সমীকরণ দেওয়া আছে, এক্স ইকুয়াল টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা মাইনাস বি কস থিটা, এবং এ দুটো পরামিতিক সমীকরণ। এখানে এক্স ওয়াই হলো তোমরা জানো কার্তেশীয় স্থানাঙ্ক, এবং থিটা হলো এখানে পরামিতি বা প্যারামিটার। তো আমরা আমার প্রশ্নে বলা হচ্ছে এই দুটো প্যারামিটার বা পরামিতিক সমীকরণ কোন কণিকের সমীকরণ। তো অপশনে আছে এলিপস, প্যারাবোলা, সার্কেল, হাইপারবোলা। এলিপস হলো উপবৃত্ত, প্যারাবোলা পরাবৃত্ত, সার্কেল হলো বৃত্ত, এবং হাইপারবোলা হলো অধিবৃত্ত। তো যখনই পরামিতিক সমীকরণে কস সাইন থাকে তখনই তাদের কজ এবং সাইনের স্কোয়ার নিয়ে আসাটা বুদ্ধিমানের কাজ। খুব ভালো একটা অ্যাটেম্পট। তো আমি এটাকে যদি স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ার, এটা এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র ইউজ করবা, এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। একই কাজ ওয়াইকে স্কোয়ার করবা, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তারপরে 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এরপর এই দুটো যদি আমরা যোগ করি, দেখো এটাকে ক্যান্সেল আউট করে এখানে এ স্কোয়ার যখন আসে, এ স্কোয়ার এ দুটো পদ যোগ করার পরে এ স্কোয়ার যদি কমন নেই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1 হয়ে যাবে। আর এখানে একইভাবে দুটো যোগ করে যদি বি স্কোয়ার কমন নেই, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মিলে 1 হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে, আর এ বি যদি বাস্তব সংখ্যা হয়, এই রাশিটা কমপক্ষে শূন্য অথবা ধনাত্মক, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এখানে একটা ধনাত্মক অথবা 0 এরকম একটা রাশি আসবে। সেহেতু আমার এই সমীকরণটা অবশ্যই একটা সার্কেলকে বোঝায়। তাহলে আমার এই 1 নম্বর এমসিকিউর উত্তর হচ্ছে সি, সার্কেল। এরপর হলো তোমার 2 নম্বর এমসিকিউতে ছিল, 2 নম্বর এমসিকিউটা হলো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এই সমীকরণের মূল দুইটার ত্রিঘাতের যোগফল, তো আমরা সমীকরণ থেকে দেখতে পাচ্ছি সর্বোচ্চ মুখ্য সহগ 1 আছে। মুখ্য সহগ 1 থাকা অবস্থায় মূল দুয়ের যোগফল হলো এক্সের সহগ আছে -2, ওই -2 এর মাইনাস হলো 2, আর মূল দুয়ের গুণফল হলো ধ্রুবপদ 1। তো এ কিউব প্লাস বি কিউব মূল দুয়ের ত্রিঘাতের যোগফল। এটা তোমরা জানো, এটা এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমি মান বসালাম, ক্যালকুলেশন করলাম, 2 কিউব এত 8, এটা 6, এটা হবে 2। তাহলে 2 নম্বর এমসিকিউর উত্তর হলো এ 2। এরপর 3 নম্বর এমসিকিউ হলো 1 প্লাস এক্স পাওয়ার 7 1 মাইনাস এক্স পাওয়ার 8, এই দুটোর গুণফলকে আমি যদি বিস্তৃত করলে সেখানে এক্স পাওয়ার 7-এর সহগ কত হবে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। এক্স পাওয়ার 7-এর সহগ কত হবে? তো আমি প্রথমে যেটা করব, এটাকে একটু পুনর্বিন্যাস করে নেব। 1 প্লাস এক্স এখানে 7টা আছে, আর 1 মাইনাস এক্স আছে 8টা। তো আমি এখান থেকে 7টা বের করে নিয়ে একটা আলাদা করব। এই একটাকে আবার এখানে লিখেছি, এবং এই দুটো যদি আমি 7 পাওয়ারটাকে যদি কমন নেই, এটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ার পাওয়ার 7। এখন আমি চাচ্ছি এক্স পাওয়ার 7-এর সহগ বের করতে। তো এখানে যতগুলো পদই আসে প্রত্যেকটা পদ কিন্তু 1 দিয়েও গুণ হবে, প্রত্যেকটা পদ কিন্তু যে মাইনাস এক্স দিয়েও গুণ হবে। তো 1 দিয়ে যখন গুণ হবে তখন এখানে 1 দিয়ে যখন গুণ হবে তো এখানকার 1 যেটা করবে, এটার বিস্তৃতিতে এক্স পাওয়ার 7-এর সহগের সাথে গুণ হয়ে আমাকে একটা এক্স পাওয়ার 7 গুণফল হিসেবে দেবে। তো কিন্তু এটার ভেতরে কিন্তু এক্স পাওয়ার 7 কোনো পদ আসবে না, এতটুকুর ভেতরে এক্স পাওয়ার 7 কোনো পদ আসবে না, কারণ এটা স্কোয়ার, এক্স স্কোয়ার জোর 7 তো বিজোড়, সে তো কখনোই আসবে না। আচ্ছা, তার মানে 1 যখন এটার বিস্তৃতিকে গুণ দেবে তখন এক্স পাওয়ার 7-এর সহগ থাকবে 0। এখন মাইনাস এক্স যখন এটার বিস্তৃতিতে গুণ দেবে তখন কী হবে? মাইনাস এক্স যখন এটার বিস্তৃতিতে গুণ দেবে তখন মাইনাস এক্স এটার বিস্তৃতিতে এক্স পাওয়ার 6-এর সহগকে যখন গুণ দেবে তখন একটা এক্স পাওয়ার 7 আসবে। তো এক্স পাওয়ার 6-এর সহগ এখানে কত? এক্স পাওয়ার 6-এর সহগ এখানে হবে এই যে
এক্সের জন্য -1 সহগ, আর এক্স পাওয়ার 6-এর জন্য সহগ কী আসবে 7c3 মাইনাস এক্স স্কোয়ার পাওয়ার 3, তাহলে এক্স পাওয়ার 6 এখানে। তাহলে আমার সহগটা কত হবে, এই যে মাইনাস এবং এই মাইনাস এটাকে ক্যান্সেল আউট করবে, 7c3 0 এবং 7c3 যোগ হবে, যোগ হলে এটা হবে 6 × 5 3 ফ্যাক্টোরিয়াল, 6 যদি ক্যান্সেল আউট হয় তাহলে 5 × 7 = 35, তার মানে 3-এর উত্তর হলো ডি। আশা করি বুঝতে পেরেছ। তারপর হলো 4 নাম্বারটা, 4 নাম্বারে বলা হয়েছে 2x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস 22 এই পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত। তো এটা হয়তো এইভাবে করা যায় নর্মালি, 2x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস 22। তো আমি এটাকে যেহেতু এখানে x হলো এক ঘাত, y হলো দ্বিঘাত, যেহেতু x আর y এর ভেতর কেবল একজন হলো দুই ঘাত, আমি যে দুই ঘাত আছে তাকে স্কোয়ার কমপ্লিট করব। স্কোয়ার কমপ্লিট করলে ওয়াই স্কোয়ার প্লাস 20y × 4 8y, এবং এই স্কোয়ারটাকে কমপ্লিট করার জন্য a স্কোয়ার প্লাস 2ab এসেছে, স্কোয়ার কমপ্লিট করার জন্য এখানে 16 ধরতে হবে। এখানে 16 মানে 4 স্কোয়ার, তাহলে আমার ব্যালেন্সের জন্য 22 থেকে 16 বাকি রইল 6। এখন এটাকে যদি আমি সূত্রে ইউজ করি তাহলে y + 4 হোল স্কোয়ার, এবং এই 6টা ওদিকে চলে গেলে 2x - 6, এটা আসতেছে y + 4 হোল স্কোয়ার, 2x - 6 এদিকে গিয়ে 2 কমন নিলে x - 3, আমি যদি 4 কমন নেই 4 × হাফ x - 3, তাহলে a এর মান হলো হাফ। তো আমি এই y + 4কে যদি ক্যাপিটাল Y ধরি, y স্কোয়ার এবং এটা 4, এটা হাফ, এটা হলো ক্যাপিটাল X, অর্থাৎ আমি আদর্শ অবস্থানের সাথে এই সমীকরণটাকে তুলনা করছি। তুলনা করলে দেখো আমরা জানি শীর্ষবিন্দুর ক্ষেত্রে ক্যাপিটাল X এবং ক্যাপিটাল Y, মানে আদর্শ অবস্থানে যেটা হয় সেটা হলো 0 0, তার মানে x - 3 হলো 0 সমান, y + 4 হলো 0 সমান। তো x - 3 যদি 0 হয় তাহলে x = 3, আর y + 4 যদি 0 হয় তাহলে y = -4, তার মানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হলো 3, -4, তাহলে এটার উত্তর হলো এ, উত্তর হবে এ। তো আমি আরেকটা উপায় পেয়েছি, সেটা হলো এরকম যে 2x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস 22, আমরা জানি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমার x হলো এক ঘাত কিন্তু y হলো দুই ঘাত, তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হলো দ্বিকাক্ষ তাহলে y অক্ষের সমান্তরাল হবে। দ্বিকাক্ষ যদি y অক্ষের সমান্তরাল হয় তাহলে শীর্ষে যে স্পর্শক সেটাও কিন্তু y অক্ষের সমান্তরাল হবে যে কোনো বিন্দু, কারণ শীর্ষে স্পর্শক এবং দ্বিকাক্ষ একটা সমান্তরাল থাকে। যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল আমরা জানি dy/dx ক্যালকুলাস থেকে। আমি যদি এখানে ডেরিভেটিভটা বের করতে চাই তাহলে ডেরিভেটিভটা আসে এরকম, এটা x এর সাপেক্ষে ডেরিভেটিভ 2, এখানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা, y কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা, 22 কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0। তো এখান থেকে আমি dy/dx যদি কমন নিলে এখানে আসবে 2y + 8, 2y + 8টা নিচে 2 এর নিচে চলে যাবে, 2y + 8, তো ddx অফ y। এরপর এটা আসছে y = -4, কারণ শীর্ষে স্পর্শক যদি y অক্ষের সমান্তরাল হয়, y অক্ষের সমান্তরাল মানে তার ঢাল হতে হবে অসংজ্ঞায়িত। ঢাল যদি অসংজ্ঞায়িত হতে হয় তাহলে এই জিনিসটা 0 হতে হবে, তো এই জিনিসটা 0 হওয়ার জন্য y এর মান হতে হবে -4। তো y এর মান যেখানে -4 সেখানে x এর মান কত, আমি প্রদত্ত সমীকরণে y এর মান -4 বসালে x এর মান এখানে ক্যালকুলেট করে x এর মান 3 আসে। তাহলে একই কথা, আমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হলো x = 3 এবং y হলো -4, তার মানে 4 নম্বর এমসিকিউর উত্তর হলো এ। এরপর 5 নম্বর এমসিকিউতে এটা লিমিট ক্যালকুলেট করতে বলা হয়েছে তোমাকে, লিমিট এজ x টেন্ডস টু লিমিট অফ 1 - cos x ডিভাইডেড বাই sin স্কোয়ার 2x এজ x টেন্ডস টু 0। তো তোমাদেরকে ছোটো একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হলো এটা sin 2θ সমান কত। তোমরা জানো sin 2θ সমান হলো 2 sin θ cos θ। তাহলে sin 2θ এর যদি স্কোয়ার করি তাহলে কী হবে, তাহলে হয় 4 sin স্কোয়ার θ cos স্কোয়ার θ। তো এই আইডিয়াটা যদি আমরা এখানে ইউজ করি দেখো কি হয়। তো তোমরা জানো আমি এখানে লিমিটের চিহ্নগুলো লিখতে ভুলে গিয়েছি, যেহেতু এমসিকিউ সেহেতু আমি এই অংশগুলো খুব ভালো করে লিখি নাই। দেখো 1 - cos x এর জায়গায় তুমি বসাবা 1 - cos 2θ সূত্র, সেটা হবে 2 sin স্কোয়ার θ, এই ক্ষেত্রে 2 sin স্কোয়ার x/2, আর sin স্কোয়ার 2x এরকম নিয়মে বসালে 4 sin স্কোয়ার x cos স্কোয়ার x, তারপর 2 sin স্কোয়ার x/2 এখানেই থাক। তারপর দেখো আমি এই যে sin স্কোয়ার 2θ সূত্র এখানে একবার বসিয়েছি, এই অংশটাতে আরেকবার বসাবো 4 sin স্কোয়ার x/2 ইন্টু
কজ স্কোয়ার এক্স বাই টু, সেখানে কী হবে সাইন স্কোয়ার এক্স বাই টু, উপরের নিচের সাইন স্কোয়ার এক্স বাই টু ক্যান্সেল আউট হবে। ক্যান্সেল আউট হলে তখন আমি কিন্তু শান্তিতে এক্সের মান বসাতে পারি। এক্সের মান উপরে বসানোর নেই, উপরে ছিল অ্যাকচুয়ালি 2, নিচে যদি এক্সের মান বসাই 4 4 16, এটা কস 0 মান 1, কস 0 মান 1, স্কোয়ার করলে 1 1 থাকে, এটা 16, 2/16 আমি যদি কাটাকাটি করি সেটা আসে 1/8। তার মানে এই লিমিটের উত্তর হলো বি 1/8, মানে 5 নম্বর এমসিকিউর উত্তর হলো বি 1/8। এরপর একটা ছোটো একটা ইন্টিগ্রেশন সমস্যা, সেটা হলো 0 থেকে 2 পর্যন্ত এক্স মাইনাস 1-এর পরম মানের ইন্টিগ্রেশন এক্সের সাপেক্ষে। তো তো তোমরা জানো পরম মান ফাংশন এই এক্স মাইনাস 1 0 হয় কোথাতে? এক্স মাইনাস 1 কিন্তু 0 হয় এক্সের মান যখন 1, এক্সের মান যখন 1 তখন এক্সের মান যখন 1 তখন এক্স মাইনাস 1 হয়ে 0। এর দুই পাশে কিন্তু আমার পরম মান ফাংশনটা আলাদা আচরণ করে, কারণ আমার এক্সের মান যদি 1-এর চেয়ে বড় হয়, যেমন 0 থেকে 1-এর ভেতরে এক্সের মান 1-এর চেয়ে ছোটো অথবা সমান, সেই ক্ষেত্রে সূত্রটা হবে মাইনাস এক্স মাইনাস 1, এবং যখন 1-এর চেয়ে 1 থেকে 2-এর ভেতরে যখন এক্সের মান থাকবে তখন এক্স মাইনাস 1-এর পরম মান হবে এক্স মাইনাস 1, কারণ এটা হলো তোমার পরম মানের সংজ্ঞাই। এক্সের পরম মান হলো এরকম, এক্সের পরম মান হলো এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, এবং এক্সের পরম মান হলো মাইনাস এক্স যখন এক্স লেস দেন ইকুয়াল টু 0। ইকুয়ালটা দুই দিকেই উপরেও কল্পনা করা যায়, নিচেও কল্পনা করা যায়, যে কারণ 0 ইকুয়াল টু -0। ওকে, তো এই দুটো হলো তোমার আচ্ছা, তার মানে আমার পরম মান ফাংশন দুই পাশে দুই রকম আচরণ করে। সেমভাবে এক্স যেরকম 0-র দুই পাশে দুই রকম আচরণ করে, মানে এক্স যেখানে 0 তার দুই পাশে সে দুই রকম আচরণ করে। এক্স মাইনাস 1 0 হলো এক্সের মান যখন 1 হয়, তো এক্সের মান যখন 1 হয় তাহলে এই এক্স মাইনাস 1-এর পরম মান 1-এর দুই পাশে দুই রকম আচরণ করে, এক পাশে সে পজিটিভ, আরেক পাশে হলো এক্স মাইনাস 1-এর নেগেটিভ, আরেক পাশে সে এক্স মাইনাস 1-এর পজিটিভ মান, মানে যা মান তাই। আচ্ছা, এখন বাকি অংশটা খুবই ইজি, তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। সিম্পল ইন্টিগ্রেশন, আর কোনো কিছু না, আমি মান বসিয়েছি, হিসাব করেছি, এটা 1 আসছে। তো তোমরা একটু হিসাব করে দেখো, আমি জানি না আমার ক্যালকুলেশনে কোনো ভুল হয়েছে কিনা, আশা করি কোনো ভুল হয়নি, তোমরা দেখবে একটু। তাহলে 6 নম্বর এমসিকিউর উত্তর হলো বি অথবা 1, ইন্টিগ্রেশনের উত্তরটা। এরপর হলো 7 নম্বরে বলা হচ্ছে 3টা ছক্কা একবার নিক্ষেপ করা হলে 3টাতেই একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? তোমরা জানো মোট নমুনা বিন্দু হবে 6 × 6 × 6, যেহেতু ছক্কা এখানে 3টা আছে, এবং একই সংখ্যা আসতে পারে কয়ভাবে? একই সংখ্যা আসতে পারে 6 ভাবে, 3টায় 1 আসবে, অথবা 3টায় 2 আসবে, অথবা 3টায় 3 আসবে, অথবা 3টায় 4 আসবে, 3টায় 5, অথবা 3টায় 6 আসবে, 6 ভাবে আসতে পারে। তো কাটাকাটি করলে উপরে 1/36 আসে, এটা তাহলে 7-এর উত্তর হলো ডি। 3টি ছক্কা একবার নিক্ষেপ করা হলে 3টিতে একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা 1/36। 8-এ তোমাদেরকে দেওয়া হয়েছে একটি ডেরিভেটিভ করতে বলা হয়েছে, কজ স্কোয়ার লন এক্সের ডেরিভেটিভ। তো আমি এটা হয় প্রথমে আমরা এক্স পাওয়ার এন এর সূত্র ইউজ করব, 2টার সামনে কজের পাওয়ার 1 কমে গেল, তারপর এই যে এক্স পাওয়ার এন এর সূত্র ইউজ করেছি, কিন্তু এটা তো আর এক্স না, তাহলে আমরা যেটা করবো এই যে কজ লন এক্সকে আরেকবার ডেরিভেটিভ করে দেবো। ডেরিভেটিভ করলে এটা আসে মাইনাস সাইন লন এক্স, সাইন মানে আমি এখানে কজের সূত্র বসিয়েছি মাইনাস সাইন লন এক্স, কারণ কজ থিটার বা কজ এক্সের ডেরিভেটিভ হলো মাইনাস সাইন, কিন্তু এটা তো আবার সাইন এক্স না, সাইন লন এক্স, তাই তো এল এন এক্সকে আমি আবার ডেরিভেটিভ করে দেবো 1/x। এরপর যেটা করবো সেখানে দেখো, এরপর যেটা হলো এই যে মাইনাসটা সামনে এনেছি, এক্সটা নিচে আছে, এখানে দেখো এটা 2 সাইন পি কস পি, তার মানে আমি এই সূত্রটা ইউজ করেছি এখানে, সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা, এই সূত্রটা ইউজ করলে সাইন 2 ln x আসে। বুঝতে না পারলে কমেন্টে জানিও। এরপর 9 নম্বরে এমসিকিউতে তোমাদেরকে বলা হয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু এই ফাংশনটার ডোমেইন বের করতে হবে। দেখো প্রথমে দেখো আমি যখন কোনো একটা এক্সের মান ইনপুট দেবো, আমার কিন্তু বিয়োগ করতে সমস্যা নাই, যে কোনো বাস্তব সংখ্যা থেকে 2 বিয়োগ করা যায়। সমস্যা হবে আমি যখন বর্গমূল নিতে যাব তখন সবসময় বর্গমূল নাও পেতে পারি। তো এই বর্গমূলটা এখানে বাস্তব বর্গমূল পাওয়ার জন্য আমার যেটা হতে হবে, এক্সের মান 2 এর চেয়ে বড় হতে হবে, অথবা x মাইনাস 2 0-র চেয়ে বড় হতে হবে, x মাইনাস 2 0-র চেয়ে বড় হতে হবে, অথবা x এর মান 2 এর চেয়ে বড় হতে হবে। এবং এরপরে 3 থেকে এখানে যাই আসুক, বর্গমূলটা যাই আসুক, 3 থেকে বিয়োগ করতে সমস্যা নাই, কিন্তু আবার বর্গমূল নিতে আবার সমস্যা। তখন যেটা হতে হবে যে 3 এর মান x মাইনাস 2 এর বর্গমূল থেকে বড় হতে হবে।
অথবা সমান থাকতে হবে, মানে 3 ছোট হতে পারবে না x - 2 এর বর্গমূল থেকে। এখন এখানে কত হয় এটা x, এটা যা আসে তাই, এর যদি উভয় পক্ষে বর্গ করি এই জিনিসটাও পজিটিভ, আমার এই চিহ্নের বড় অথবা সমান চিহ্নের এই পাশ এই পক্ষটাও ধনাত্মক, এই পক্ষটা ধনাত্মক, উভয় পাশে যদি বর্গ করি এটা হয় 9। যেহেতু দুইটাই ধনাত্মক তাহলে বর্গ করলে আমার দিক চেঞ্জ হবে না, অসমতার দিক চেঞ্জ হবে না, এটা 9, এটা আসে x - 2, এই 2টা যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে 11, x থাকবে ছোটোর দিকে, x ছোটোর দিকে 11, তার মানে আমার x এর মান 2 এর চেয়ে বড় কিন্তু 11 এর চেয়ে ছোটো, এবং মাঝখানে আছে এবং দুইটাই, তাহলে x এর মান হবে 2 থেকে 11 এর মাঝখানে, এবং এই আমার 9 নম্বর এমসিকিউর উত্তর হবে সি, x ইজ বিটুইন 2 and 11 ইনক্লুসিভ। এরপর 10 নম্বর হলো ম্যাট্রিক্স থেকে এসেছে, এখানে তোমাকে 3টা ম্যাট্রিক্সের কথা বলা হয়েছে। একটা হলো এর 3টা ম্যাট্রিক্সের আকার বলা আছে, এ এর আকার হলো 4/5, বি এর আকার হলো 5/4, সি এর আকার হলো 4/2। তোমাকে বলা হয়েছে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি এর আকার বের করতে, এই ম্যাট্রিক্সটার আকার বের করতে। তাহলে আমরা একটু ভেঙে ভেঙে করি, এর আকার হলো 4/5, তাহলে এটি এর আকার কত, এ ট্রান্সপোজের আকার হবে 5/4, সারিগুলো কলাম হবে, কলামগুলো সারি হবে। তারপর আমি যোগ করব, যোগে দেখো আমার এ ট্রান্সপোজ হলো 5/4, বি হলো 5/4, তাহলে যোগ করা পসিবল, এ দুটো যোগ করা পসিবল। তো আমি যদি যোগ করি একই আকারের দুইটা ম্যাট্রিক্স যদি যোগ করি, অবশ্য একই আকারের ম্যাট্রিক্সে যোগ করা যায়, আলাদা আকারের হলে যোগ হয় না। তো একই আকারের ম্যাট্রিক্স যোগ করার পর যোগফলটাও কিন্তু ওই একই আকারেরই হয়, তাহলে এ টি এবং বি যোগ করলে সেটাও 5/4ই হবে। এরপরে এই এ ট্রান্সপোজ প্লাস বিকে যদি আমি সি দ্বারা গুণ করতে চাই তাহলে সি, এখানে আমরা জানি সারি কলাম মিলতে হবে, সারি কলাম কিন্তু মিলছে, প্রথমটার কলাম সংখ্যা এবং শেষেরটার সারি সংখ্যা মিলতে হবে, মিলার পর এই কমন জিনিসটা কাটাকাটি হয়, গুণফলের আকার হয় বাকি দুইজন 5 এবং 2। তার মানে আমার 10 নম্বর এমসিকিউর উত্তর হলো সি, 5/2। তারপরে 11 নম্বরে বলা হয়েছে r² - 2r sin θ = 3, এটা একটা বৃত্তের সমীকরণ, এটা একটা বৃত্তের সমীকরণ, আমাকে এই বৃত্তের এটা পোলার স্থানাঙ্ক, এটা একটা বৃত্তের সমীকরণ, যেহেতু আর হলো এখানে পোলার স্থানাঙ্ক বোঝাচ্ছে, চলমান পোলার স্থানাঙ্ক, রেডিয়াস ভেক্টর, আর কিন্তু এখানে ব্যাসার্ধ না, আর কিন্তু এখানে ব্যাসার্ধ বোঝাচ্ছে না। তো আমাকে বলা হচ্ছে এই পোলার স্থানাঙ্কে এটা একটা বৃত্ত বোঝায়, এটা ব্যাসার্ধ বের করতে হবে। আমি যেটা করবো এটাকে কার্তিক সূত্রে নিয়ে যাবো, r² সমান তোমরা জানো x² + y² - 2y, r sin θ এর মান হলো y সমান 3। এখন যদি আমরা আদর্শ রূপের সাথে তুলনা করি, x² + y² এর সহগ 1 আছে, 1 থাকা অবস্থায় x হলো কোনো পদ নাই, x বিশিষ্ট কোনো পদ নাই, তার মানে j এর মান 0, y বিশিষ্ট পদ আছে -2y, তো y এর সাথে থাকে 2f, তাহলে 2f হলো -2, f হলো -1, আর c এর মান এখানে হলো -3। তো আমার এখানে r দিয়ে যেহেতু তারা পোলার স্থানাঙ্কের রেডিয়াস ভেক্টর বোঝাচ্ছে, আমি ব্যাসার্ধ বোঝাতে ক্যাপিটাল R ইউজ করলাম। আমরা জানি r সমান √g² + f² - c, j এর জন্য 0, f এর স্কোয়ার হলো -1 এর স্কোয়ার, এবার মাইনাস c, এখানে এটা 4 আসে ভেতরে, হিসাবটা 4 এর বর্গমূল আসে 2, তার মানে 11 নম্বর এমসিকিউর উত্তর হলো 2, এবং অপশনটা হলো এ নাম্বার অপশন। ওকে, এরপর হলো তোমাদের 12 নম্বর সমস্যা। আচ্ছা, আমি অনেকগুলোতে তোমাদেরকে বলি নাই যে অপশন চেক করার কথা, সবসময় এমসিকিউ যখন করবা, তোমাদের আরও পরীক্ষা আছে সামনে, এমসিকিউ যখন তোমরা সলভ করবা প্রথমে কিছুটা সময় 5 সেকেন্ড বা 10 সেকেন্ড ভাবার চেষ্টা করবা যে তুমি কোনোভাবে অপশন চেক করে করতে পারো কিনা, এবং অপশন চেক করে করতে পারো কিনা এটা ভাবার সাথে সাথে এটাও ভাববা যে অপশন চেক করলে সময় কম লাগবে নাকি অন্যভাবে করলে সময় কম লাগবে, 5 সেকেন্ড 10 সেকেন্ড এই চিন্তার জন্য ব্যয় করবা। আচ্ছা, তো 12 নম্বর তোমরা অপশন চেক করলেই পারো, অপশন চেক করলে তোমাদের মিলে যাবে। তো আমি নর্মালি করে দেখাই, দেওয়া আছে cosec θ + cot θ = √3, এটা দেওয়া আছে cosec θ + cot θ সমান √3, এবং আরেকটা জিনিস বলা আছে সেটা হলো থিটা হলো 0 থেকে π এর ভেতরে, মানে থিটা হলো 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির ভেতরে। এখন তোমার অপশনগুলো যা দেওয়া আছে সবগুলো কিন্তু দেওয়া আছে 0 থেকে 90 এর ভেতরে, সেহেতু অপশনগুলো বসালে তোমরা উত্তর পেয়ে যেতা। আচ্ছা, যাই হোক আমি অন্যভাবে করে দেখাচ্ছি, cosec θ + cot θ = √3, তাহলে cosec θ - cot θ হবে 1/√3। এই লাইনটা কেন হলো দেখো, কারণ আমরা জানি cosec² θ - cot² θ = 1, এটা 19 পড়েছো তোমরা, cosec² θ - cot² θ = 1, তার মানে cosec θ
প্লাস কট থিটা এবং কোসেক থিটা মাইনাস কট থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1। তাহলে মাইনাসটা কী হবে? মাইনাসটা হবে এই যে প্লাসেরটার উল্টাটা। তো এই কারণে কোসেক থিটা প্লাস কট থিটা √3 হওয়াতে কোসেক থিটা মাইনাস কট থিটা হলো 1/√3। এবং আমি এই দুইটা সমীকরণ যোগ করব এখন। এই দুটো সমীকরণ যোগ করলে কোসেক দুইটা কোসেক হবে, কট একটা আরেকটাকে ক্যান্সেল আউট করবে, এখানে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, এবং এটা হবে √3 প্লাস 1/√3 যোগ করলাম। তারপর আমি যখন এখানে লসাগু নেব, নিচে √3 উপরে হবে গুণ হয়ে 3 + 1 4, 2 যখন এখানে এখন কোসেক 2 কোসেক থিটা যখন 2 কোসেক থিটা দুঃখিত 2 কোসেক থিটা থেকে যখন আমি কোসেক থিটা বের করব তখন 2 এখানে আসবে নিচে, 2 এখানে আসলে 2 আর 4 কাটাকাটি হয়ে 2/√3 হবে। এখন আমার থিটার মান যেহেতু বলেছে 0 থেকে π/2 এর ভেতরে, এখন এবং এই কোসেক থিটার মানটা কিন্তু পজিটিভ, তো কোসেক থিটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টও পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টও পজিটিভ, এবং আমার এখানে ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট দুটাই কিন্তু আছে। তো আমি কি করব? ফার্স্ট কোয়াড্রেন্টের মানটা হবে π/3, তার মানে 60 ডিগ্রি, সেকেন্ড কোয়াড্রেন্টের মানটা হবে π - 60 ডিগ্রি। তো এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন। তার মানে এই সীমার ভেতরে, এই ব্যবধির ভেতরে আমার দুইটা সলিউশন আছে, প্রশ্নে শুধু এটা দেওয়া আছে, তাহলে অপশন হবে বি, π/3। এরপরে 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, এটা বলবিদ্যা থেকে এসেছে, 3n ও 2n মানের দুইটা বলের লব্ধি r, 3n এবং 2n, তাহলে r² সমান p² প্লাস q² প্লাস 2pq cos থিটা, মানে আমি বোঝাচ্ছি এটা বল দুইটার মধ্যবর্তী কোণ হলো থিটা। তো ওই সূত্রটা যদি ইউজ করি তাহলে এটা কি হয়? r² সমান, আমি একটু কাগজটা বড় করছি, মানে ওকে, ওই সূত্রটা বসালাম এখানে। তাহলে 3n এর হোল স্কোয়ার প্লাস 2n এর হোল স্কোয়ার প্লাস 3 × এটা n, ডব্লিউর মতো লাগছিল, 3n এটা 2n এটা cos থিটা। তারপরে দ্বিতীয় শর্ত হলো প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। তো প্রথম বলের মান যদি দ্বিগুণ করি, প্রথম বলের মান ছিল 3, আমি বানিয়েছি 6, বলছে প্রথম বলের মান দ্বিগুণ করলে দ্বিতীয় বল যা আছে তাই থাকবে, মধ্যবর্তী কোণ যা আছে তাই থাকবে, বলও দ্বিগুণ হবে। তাহলে কি হয় দেখেন, তাহলে প্রথম বলের মান যদি দ্বিগুণ হয় তাহলে 6n হয়, তাহলে 6n এর স্কোয়ার হলো p², এটা যা আছে তাই থাকবে, এত এত এত। এখন লব্ধি বলছে দ্বিগুণ হয়, তাহলে 2r এর হোল স্কোয়ার, তো এটা হয় 4r² প্লাস 36n² এত এত এত, এখানে 4r² হয়, এটা 36। ওকে, এটা আমি প্রথমটাকে 4 দিয়ে গুণ দিচ্ছি। প্রথমটাকে 4 দিয়ে গুণ দেওয়ার উদ্দেশ্য হলো যাতে আমি এই দুটো যখন বিয়োগ করি, এটাও কিন্তু 4r² হবে, এটাও 4r², বিয়োগ করলে যেন এই দুটো ক্যান্সেল আউট হয়। তাহলে 4r² সমান, এটা হবে 36, 4 দিয়ে গুণ দিলে 16, এখানে অলরেডি কত হচ্ছে 3 × 2 = 6, 6 × 2 = 12, 12কে যদি আবার 4 দ্বারা গুণ দিচ্ছি তাহলে এটা হবে 48n² এত cos থিটা। এরপর আমি এটা থেকে এটা বিয়োগ দেবো, এটা থেকে এটা বিয়োগ দেবো, বিয়োগ দিলে কি এখানে 0 হয়ে যাবে, এটা 4r², এটাও 4r², এটা 36n² ক্যান্সেল আউট করবে একটা আরেকটাকে। 16 থেকে, কোথাও কি ভুল করলাম না, সরি, এটা একটাই ক্যান্সেল আউট করে, এটাও একটাই ক্যান্সেল আউট করে, 16 থেকে 4 গেলে এটা হবে 12। তারপর এখানে এটা 6 × 2 = 12, 12 × 2 এখানে আছে কত, সরি 2 × 2 = 4, 424, 48 থেকে 24 গেলে এটা বাকি থেকে 24, n² cos থিটা। তারপর আমি যেটা করব, এখানে cos থিটা এখানে দেখা যায় n² কাটা গেলে এটা উভয়পক্ষকে n² দিয়ে ভাগ দেওয়া যাবে, ভাগ দিলে এটা হবে 12 প্লাস 24 cos থিটা। এখানে cos থিটা সমান হবে -½ তো cos থিটা -½ কখন হয়? যখন থিটার মান 120 ডিগ্রি, কারণ আমরা জানি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হতে পারে 0 ডিগ্রি থেকে শুরু করে 180 ডিগ্রি পর্যন্ত, দুটো ভেক্টর। তো এই রেঞ্জের ভেতরে cos এর মান -½ হয় 120 ডিগ্রি কোণের জন্য। তাহলে উত্তরটা 13 নম্বর এমসিকিউর উত্তর হলো ডি। তারপরে 14 নম্বর এমসিকিউতে বলা হয়েছে ইউ আদি বেগ এবং অনুভূমিকের সাথে লম্বভাবে প্রক্ষিপ্ত, মানে কি খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা কত হবে? তো আমরা জানি সর্বোচ্চ উচ্চতার সূত্র আমরা এটা পড়ে এসেছি বইয়ে, h = e²/2g। তো আমরা এখন যেটা করতে হবে, এখানে আদি বেগকে ইউ না বলে 2u বলা হচ্ছে, তাহলে ইউর জায়গায় 2u বসাবো, আর কিছু না, ইউর জায়গায় 2u বসাবো, আর কোনো কিছু না। 2u যদি বসাই তাহলে এটা কত হয়, এটা এখানে 4e²/2g, কাটাকাটি করলে 2e²/g, তাহলে এটার উত্তর হবে বি নাম্বার অপশন, 14 উত্তর হবে বি নাম্বার অপশন। এরপরে আমাদের শেষ এমসিকিউ, সেটা হলো 15 নম্বর এমসিকিউ। y = kx 2x + √3,
আমি গুণটা করে ফেলছি যাতে পরে ডেরিভেটিভ করতে সুবিধা হয়। dy/dx সমান, এটা যদি ডেরিভেটিভ করি 4kx, এটা √3। তো মূল বিন্দুতে ডেরিভেটিভ তাহলে কত হচ্ছে? আমার ক্যালকুলাসের জ্ঞান অনুযায়ী মূল বিন্দুতে ডেরিভেটিভ হচ্ছে √3k, x এর মান 0 বসানোতে, y এর মান তো বসানোর জায়গা নাই, তো √3k। আর প্রশ্নে বলা হয়েছে যে স্পর্শকটা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমার সরল রেখার জ্ঞান অনুযায়ী, ক্যালকুলাসের জ্ঞান অনুযায়ী আমি ঢালে তো পাচ্ছি, আর সরল রেখার জ্ঞান অনুযায়ী আমি ঢাল পাচ্ছি কত? 1030 অথবা 1/√3। তো এই দুটো যদি আমি, তাহলে এই দুটো সমান হবে, সমান হলে k = হয় 1/3, 1/3, তার মানে b। 15 নম্বর এমসিকিউর উত্তর হলো বি। আচ্ছা, এবার আমি চলে যাব রিটেন অংশে। একটু প্রশ্নটা নিয়ে আসছি। হ্যাঁ, আমার কাছে যে প্রশ্ন এসেছে সেখানে গণিতের রিটেনের প্রথমে আছে x³ - 3x² + 7x = 5। এই সমীকরণের একটা মূল হলো 1 + 2y। বলা হচ্ছে এই ত্রিঘাত সমীকরণের একটা মূল হলো, এই ত্রিঘাত বহুপদী সমীকরণের একটা মূল হলো 1 + 2y, অন্য মূলগুলো নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এখানে এভাবে লিখব যে যেহেতু সহগগুলো বাস্তব, দেখো বহুপদী, এটা হলো x এর একটা বহুপদী, এক চলকের বহুপদী, চলকটা হলো x, সহগগুলো কিন্তু বাস্তব, 1 - 3 7 -5, এদিকে 0, সহগগুলো বাস্তব। এবং 1 + 2y যেহেতু একটা মূল, সহগ বাস্তব থাকা অবস্থায় একটা জটিল সংখ্যা যদি মূল হিসেবে আসে, তাহলে ওই জটিল সংখ্যার অনুবন্ধীটাও কিন্তু আরেকটা মূল, তাহলে 1 - 2y কিন্তু আরেকটা মূল। এখন এই দুজন মিলে কতটুকু দখল করে? এটা একটা ত্রিঘাত সমীকরণ, এই দুজন মিলে কতটুকু, এই দুজন মিলে এই সমীকরণের কতটুকু দখল করে? তো এই দুজন মিলে যদি দখল করবে সেটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ হবে। 1 + 2y এবং 1 - 2y মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো x² - মূল 2 এর যোগফল, আমরা এই দুটো মূল যোগ করব, যোগ করলে 2 হবে, 2x, এবং মূল 2 এর গুণফল 1² + 2² = 5 = 0। ওকে, তার মানে আমার এই ত্রিঘাত সমীকরণ থেকে এই দুইটা জটিল মূল মিলে এই অংশটা দখল করে। এখন এই অংশটা যদি আমি এখান থেকে আলাদা করি, x³ - 3x² + 7x - 5 প্রদত্ত সমীকরণ, এখান থেকে আমি যদি এই জিনিসটা আলাদা করি, তোমরা জানো এটা কীভাবে করতে হয়, তোমরা ক্লাস 9 থেকেই এরকম করে আসছো, 2 লাইন একসাথে করা। প্রথমে আমি x³ লিখবো, x লিখবো, তারপর x² - 2x + 5 লিখবো, তারপরে এই গুণ করে যা হবে এই দুটো পদ উপরে লিখবো, 2x², মানে এই যে 2x² আমি নিচ থেকে দেখে লিখছি, 5x, এই যে 5x, এটা আমি নিচ থেকে দেখে লিখেছি। তোমরা জানো এটা কীভাবে করে। আচ্ছা, যাই হোক, তো আমি এই জিনিসটা যদি আলাদা করি, গুণ হিসেবে আলাদা করবো, x² - 2x + 5, এটা যদি আলাদা করি আমার বাকি থাকে x - 1। তাহলে এই অংশটুকুর মূল হলো 1 + 2y, 1 - 2y, এবং বাকি মূলটা হবে 1, সুতরাং অপর মূলটা হবে 1। নির্ণয় মূলটা হলো 1 এবং 1 - 2y। 1 + 2y দেওয়া ছিল, বাকি দুটো বের করতে বলা হয়েছিল। এটাই আমাদের প্রথম রিটেনের সলিউশন। পরের রিটেন যেটা আসে, পরেরটা ক্যালকুলাস থেকে এসেছে, তো এটা তোমাদের বইয়ে হুবহু অঙ্ক আছে। দেখো, প্রথম যে বক্ররেখাটা দেওয়া আছে সেটা হলো y = x², দ্বিতীয় যে বক্ররেখাটা দেওয়া আছে সেটা হলো x = y²। তো বক্ররেখা দুটো আমরা জানি এরা অসীম বক্ররেখা, এবং এরা বদ্ধ না, এরা খোলা বক্ররেখা। তো আমাদেরকে অ্যাকচুয়ালি এই ক্ষেত্রফলটুকু কিন্তু বের করতে হবে। এরা ছেদ করেছে, এরা মূলবিন্দুতে, দুজনেই মূলবিন্দু দিয়ে যায়, তাহলে এরা মূলবিন্দুতে ছেদ করেছে এবং প্রথম চতুর্ভাগে আরেকটা জায়গায় এরা ছেদ করেছে। তো আমার যেটা করতে হবে, এদের এই দুই ছেদবিন্দু, এই এতটুকু অংশের ভেতর এদের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো আগে আমি আমার ছেদবিন্দুগুলো বের করতে হবে। তো y = x² এবং x = y² এর ছেদবিন্দুতে আমরা জানি y = x² হবে। তো ছেদবিন্দু মানে কি, সে এটার উপরেও আছে, এটার উপরেও আছে, তাহলে সে তো এটা মানতে বাধ্য, y = x², এই সমীকরণটাকে সে মানতে বাধ্য। তারপর আমি উভয়কে বর্গ করব, y² = x⁴ হবে। এই এবার দ্বিতীয় সমীকরণে আমি কি যেটা করব, যেহেতু আমার বিন্দুটা ছেদবিন্দু, সেহেতু সে প্রথমটাকে মানে বলে এতটুকু মানে, আর y² বদলে আমি x বসাতে পারবো, তার মানে সে দ্বিতীয় বক্ররেখার সমীকরণটাকেও সে মেনে চলে। তাহলে এখানে y² = x, তারপর x⁴ - x = 0, x যদি কমন নেই, এটাও এত, x = 0 এবং 1 বাস্তব মান, x = 0 বাস্তব মান। হয়তো তোমরা বলবা যে x এর তো আরও মান ছিল, সেগুলো জটিল মান। তোমরা এটা পড়েছো, তোমাদের জটিল সংখ্যা অধ্যায়ে এককের ঘনমূল নির্ণয় করতে গিয়ে বাকি দুটো পড়েছে, একটা ওমেগা আর একটা হলো ওমেগা² সলিউশন। তো আমি বাস্তব মানগুলো শুধু নেব, একটা বাস্তব মান 0, একটা বাস্তব মান হলো 1। তাহলে ছেদবিন্দুতে কত হবে, y হয় x এর স্কোয়ার, তাহলে x যদি 0 0,
ওয়াই হবে এক্সের স্কোয়ার, এখানে ওয়াই হবে এই যে এক্সের স্কোয়ার, এক্সের স্কোয়ার হবে ওয়াই। ছেদবিন্দু হলো এটা 0 0 স্কোয়ার, এটা হলো 1 1 স্কোয়ার, তার মানে 0 0 এবং 1 1, এই দুটো হলো আমার ছেদবিন্দু। এবার আমার কী করতে হবে, 0 1, আমি এই বক্ররেখাটাকে 1 নম্বর বক্ররেখা বলেছি, আর এই বক্ররেখাটাকে বলেছি আমি 2 নম্বর বক্ররেখা। তো আমার এই ছোট অংশে এক্সের মান 0 থেকে 1 পর্যন্ত আমি যেতে হবে, এক্সের মান 0 থেকে 1 পর্যন্ত যেতে হবে, এবং এই ছোট অংশে কিন্তু আমার কিন্তু y2টা উপরে, 2 নম্বর বক্ররেখাটা উপরে, 1 নম্বর বক্ররেখাটা নিচে। তো সেহেতু আমি এটা লিখেছি y2 মাইনাস y1 dx। তারপরে সমীকরণ y2 কত, আমার প্রথম চতুর্ভাগে y হলো, প্রথম চতুর্ভাগে 2 নম্বর বক্ররেখার জন্য y হলো এক্সের পজিটিভ বর্গমূল মাইনাস এখানে এক্স স্কোয়ার। ওকে, বাকিটা তোমরা জানো, এটা জাস্ট মান বসানো। এটা হলো নির্ণয় ক্ষেত্রফল, এই অংশটা নির্ণয় ক্ষেত্রফল। এটা হলো দ্বিতীয় রিটার্ন। পরের রিটার্নটা হলো 11 নম্বরটা। এটা নিয়ে আসলে আমার অনেক বলার আছে, আমাদের বইগুলোতে অনেক কনসেপ্ট ক্লিয়ার নেই বিপরীত বৃত্তীয় ফাংশন নিয়ে। আচ্ছা, তো দেখাতে হবে যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস এক্স ওয়াই। এখানে এক্স ওয়াই সম্পর্কে বলা হয় নাই, কে পজিটিভ কে নেগেটিভ কোনো কিছুই বলা হয় নাই। আচ্ছা, ধরি tan ইনভার্স x সমান a, যেহেতু আমরা জানি tan ইনভার্স x কিন্তু একটা কোণকে বোঝায়, tan ইনভার্স y কিন্তু b। তো আমরা জানি মুখ্য মানের রেঞ্জ অনুযায়ী বা এই tan ইনভার্স এবং tan ইনভার্সকে ফাংশন বলতে পারার জন্য বিপরীত বৃত্তীয় অন্যয় এরকম একটা কনসেপ্ট আছে, আবার বিপরীত বৃত্তীয় ফাংশন এরকম একটা কনসেপ্ট আছে। তো আমি যেন এদেরকে যদি ফাংশন বলতে পারি, এদেরকে ফাংশন বলতে পারার জন্য কিন্তু এদের আউটপুটকে tan ইনভার্স cos ইনভার্স sin ইনভার্স এদের আউটপুটকে সীমাবদ্ধ করা হয়েছে বা রেঞ্জকে সীমাবদ্ধ করা হয়েছে। তো আমরা সেখান থেকে জানি tan ইনভার্স, একটা tan ইনভার্সের মান থেকে -π/2 থেকে +π/2 এর ভেতরে, সেটা এটাও কিন্তু -π/2 থেকে +π/2 এর ভেতরে, বিটাও কিন্তু -π/2 থেকে +π/2 এর ভেতরে। এখন এই দুজন যেহেতু দুজনেই -π/2 থেকে +π/2, এদের যোগফল কী হবে, a প্লাস বি কী হবে, a প্লাস বি কিন্তু -π থেকে +π এর ভেতরে হবে। তো a প্লাস বি -π থেকে +π এর ভেতরে মানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটা a এটা হলো b, এদের যোগফল হলো -π থেকে +π এর ভেতরে। এখন আমরা কিন্তু আমাদের প্রথম পত্রের ত্রিকোণমিতিক জ্ঞান থেকে যেটা জানি, tan a প্লাস বি সমান tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এর বদলে আমি tan ইনভার্স x, b এর বদলে tan ইনভার্স y বসালাম, এখানে tan a tan b মানগুলো বসালাম। এবার এ পর্যন্ত সবই ঠিক আছে, কিন্তু পরের লাইনটাই কিন্তু ডাইরেক্টলি বলা যায় না। দেখো কেন বলা যায় না আমি বলছি, সেটা হলো আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে বলা হচ্ছে a প্লাস বি কিন্তু -π থেকে +π এর ভেতরে, +π আর -π। তার মানে a প্লাস বি এর মানটা এই যে এটা কিন্তু a প্লাস বি, এটা a প্লাস, এটাও কিন্তু a প্লাস বি, এটা a এটা b, a প্লাস বি a প্লাস বি a প্লাস বি। এখন এই মানটা যে কোনো কোয়াড্রেন্টে থাকতে পারে, a প্লাস বি কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টের হতে পারে, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ, যে কোনো কোয়াড্রেন্টে থাকতে পারে। কিন্তু অন্যদিকে আমি যখন টেনটা যখন এদিকে নিয়ে আসি, tan ইনভার্স এটা কিন্তু অবশ্যই ফার্স্ট অথবা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে, -π/2 অথবা +π/2 এর ভেতরে। সেহেতু এদেরকে সমান সরাসরি বলা যাবে না, এদেরকে পাই অথবা π/2 অথবা নর্মালি পাই অথবা π/2 দিয়ে বা অন্য কোনো সংখ্যা দিয়ে এই দুটো পক্ষ কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। যেহেতু আমাকে এই জিনিসটাই প্রমাণ করতে বলেছে, তো আমি এতটুকুর কথাই বলছি। এতটুকু কখন সঠিক, তোমরা তো তোমাদের বইয়ে দেখবা কখনো কখনো বলা হয়েছে যখন xy এর গুণফল 1-এর চেয়ে বড় হয়, xy এর গুণফল 1-এর চেয়ে বড় হয়, তখন এই দুটো জিনিসের যোগফল হলো π মাইনাস এটা অথবা হ্যাঁ π মাইনাস এটা বলা আছে, অথবা এটা -π কিছু একটা বলা আছে তোমাদের বইয়ে, আমি এখনও সেখানে যাচ্ছি না। তবে এতটুকু কখন সত্যি এই অংশটা তোমাদের লিখে দেওয়া উচিত, সেটা হলো a প্লাস বি সমান tan ইনভার্স x এবং tan ইনভার্স y এর জন্য আমরা ধরে নেব a প্লাস বিটা -π/2 থেকে +π/2 এর ভেতরে আছে। এটা ধরে নিয়েই কিন্তু এই কথাটা সঠিক, অন্য ক্ষেত্রে এটা সঠিক না। আবার তার উপরেও কথা আছে, আমরা কিন্তু যেহেতু -π/2 থেকে +π/2 এর ভেতরে কিন্তু এই +90 ডিগ্রিও কিন্তু আছে, -90 ডিগ্রি কিন্তু আছে, এই দুটোর উপরে কিন্তু আমার এই দুই রেখা বরাবর যদি আমার কোণটা থাকে, কোণের ঘূর্ণায়মান রশ্মি থাকে, তাহলে কিন্তু আমার টেনের মান অসংজ্ঞায়িত হয়। তখন কিন্তু আমাদের অন্যভাবে একটু হিসাব করতে হবে, ম্যাথটা পিওরলি হিসাব করতে গেলে এটা অন্যভাবে হিসাব করতে হবে। তো ওই অংশটা আমি বাদ দিচ্ছি। তো মিনিমাম এই কথাটা বলে দিবা, আমরা ধরে নিচ্ছি a প্লাস বিটা এতটুকুর ভেতরে আছে, তখনই
এই কথাটা সঠিক যে দুটো টেন ইনভার্স যোগ করে আমি এটা সিঙ্গেল টেন ইনভার্স পেলাম, পাই দ্বারা কোনো রকম অ্যাডজাস্টমেন্ট করতে হলো না। ওকে, এটা হলো তোমাদের 3 নাম্বার রিটেনের সলিউশন। এবার আরেকটা রিটেন, সেটা হলো তোমাদের যাদের প্রশ্ন আছে তোমরা নিজেরাই দেখবা, সেটা হলো যোগাশ্রী প্রোগ্রাম থেকে একটা সমস্যা আছে। তো এখানে রৈখিক সীমাবদ্ধতা সমূহ যেগুলো দেওয়া আছে, প্রথম রৈখিক সীমাবদ্ধতা হলো এটা 5x1 + 10x2 <= 50। তো এটাকে আমি একটু ক্যালকুলেশন করেছি, তোমরা নিজেরা দেখলেই বুঝবা। এবং সরল রেখা বসানোর সুবিধার জন্য x/a + y/b = 1 এরকম রূপে এটাকে এনেছি। 2 নম্বর সীমাবদ্ধতা এটাকেও যেহেতু আমার গ্রাফে আঁকতে হবে, আমি এটাকে x/a + y/b এরকম রূপে এনেছি। এবং 3 নম্বর সীমাবদ্ধতা এটা, 4 নম্বর সীমাবদ্ধতা এটা, 5 নম্বর সীমাবদ্ধতা এটা। আর অভিষ্ট ফাংশন হলো z 2x1 + 7x2 এবং লঘিষ্ঠ মান নির্ণয় করতে বলা হয়েছে আমাকে। তো আমি জানি না ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় গ্রাফ দেয় কি না, আমাদের সময় তো এমসিকিউ ছিল, শুধু এমসিকিউ, আমাদের কোনো রিটেন ছিল না। আচ্ছা, তবে গ্রাফ আসলে জরুরি না। যোগাশ্রী প্রোগ্রামের অ্যাকচুয়াল প্রসেসটা কিন্তু বীজগাণিতিক। তবে হ্যাঁ, গ্রাফ যে একদম লাগে না তাও না, গ্রাফ থেকে আমার কিন্তু গ্যাস করতে হয় যে এরা কোথায় কোথায় ছেদ করেছে বা না করেছে, ঠিক আছে, সব কিছু। এবং এদের অনুকূল ক্ষেত্রটা বের করার জন্য কিন্তু গ্রাফ ঠিকই লাগে। তো অ্যাকচুয়ালি যেহেতু এতটুকু লাগে, সেহেতু আমাদের কিন্তু একদম নিখুঁত গ্রাফ আঁকতে হয় না, মোটামুটি হাতে আঁকা গ্রাফও কিন্তু এনাফ। তো অনুকূল বহুভুজ সূত্র আমরা আঁকলাম। প্রথমে এই যে 1 নম্বরের জন্য আঁকলাম সরল রেখাটা। তারপর আমরা জানি এই আমার সমানটা হলো এই রেখাটা। 1 নম্বরের জন্য আমি যদি সমান অংশটা নেই, সমান অংশটা যেহেতু অসমতার অন্তর্ভুক্ত, তাহলে আমি এটা সলিড লাইন দিয়ে আঁকবো। সলিড লাইন দিয়ে আঁকার পর এটা যাবে এদিকে, এটা কোন দিকে যাবে এটা কীভাবে ঠিক করব? আমরা দেখতে পাচ্ছি এর এক পাশে মূলবিন্দু আছে আর এক পাশে নাই। তাহলে আমরা যেটা করব, তার এখানে মূলবিন্দু যদি বসাই, x1 এর বদলে 0, x2 এর বদলে 0, কারণ x1 হলো x আর x2 হলো y। তো মূলবিন্দু যদি বসাই দেখা যাচ্ছে এটা আসে 0 <= 1, যা সত্যি আসে। তার মানে এই রেখার যে পাশে মূলবিন্দু আছে ওই পাশটাই হলো আমার গ্রাফটা। তাহলে আমার 1 নম্বর যে অসমতা, দুঃখিত, এই যে 1 নম্বর অসমতার গ্রাফ কিন্তু এই রেখাটা এবং পুরোপুরি এই পাশটা, এই অসীম পুরোপুরি এই পাশটা, তীর চিহ্ন এদিকে, এই কারণে তীর চিহ্নটা আমি এদিকে দিয়েছি। একইভাবে 2 নম্বরের গ্রাফ হলো এদিকে, 3-এর গ্রাফ হলো এই রেখা এবং এর নিচের দিকে, 4-এর গ্রাফ হলো এই রেখা এবং নিচের দিকে। 4 হলো x1 > 0। তো x1 = 0 কিন্তু এই y অক্ষ নিজে, x1 = 0 অথবা x = 0 হলো y অক্ষ নিজে। তো এই যে তীর চিহ্ন আমি এখানে দিয়েছি, এটা হলো 4 নম্বর রেখার বাউন্ডারি, 4 নম্বর অসমতার বাউন্ডারি। এটা হলো 5 নম্বর উপরের দিকে। তো এখন অনুকূল বহুভুজ ক্ষেত্রের শীর্ষবিন্দুগুলো আমি নাম করেছি। প্রথমে দেখেছি একের উপর কারা কারা আছে। একের উপর আছে এই বিন্দুটা, এটাকে এ বলেছি, এটাকে বি বলেছি। একের উপর অনুকূল বহুভুজ ক্ষেত্রের আর কোনো বিন্দু নাই। 2-এর উপরে বিন্দু আছে সি আর ডি। তো আমি এখানে যদি বি বলেছি সুবিধার জন্য এটাকে সি, এটাকে ডি বলেছি। এটাকে ডি, এটাকে সি বললেও সমস্যা নাই। আচ্ছা, তারপর ডি, তারপর উপরে গেলাম। তারপর 3 নাম্বার দিয়ে আছে এটা, এবং 4-এর অংশ হিসেবে যারা ছিল তারা অলরেডি হিসাব হয়ে গেছে। 5-এর অংশ হিসেবে যারা ছিল তারাও অলরেডি হিসাব হয়ে গিয়েছে। তো এখানে অনুকূল বহুভুজের শীর্ষবিন্দুগুলো হলো, প্রথমে 1 এবং 3-এর শীর্ষবিন্দু এ। কে কার কার শীর্ষবিন্দু তোমরা এখান থেকে দেখে এটা বুঝবা। এই যেমন এ হইলো এই 1 এবং 3-এর ছেদবিন্দু, বি হইল 1 এবং এই যে 5-এর ছেদবিন্দু ইত্যাদি। তো এইভাবে আমি ছেদবিন্দুগুলো বের করেছি। 1 এবং 3-এর সংশ্লিষ্ট রেখার ছেদবিন্দু হলো এ। এখান থেকে দুজনের সমীকরণ রেখেছি। 1-এর সংশ্লিষ্ট রেখা হলো এটা, আর সংশ্লিষ্ট রেখা হলো এটা, আর এটা হলো 3-এর সংশ্লিষ্ট রেখাটা। তো এখান থেকে আমি যদি হিসাব করি x4, যদি এই দুটো সমীকরণ যদি একসাথে ইউজ করি, x2 যদি 4 হয়, x2 মান এখানে বসালে x1 এর মান আসবে 2। তার মানে a এর মান হলো 2 এবং কি 4, a বিন্দুর স্থানাঙ্ক হলো 2 4। z অফ a মানে a বিন্দুতে z এর মান x1 এর মান 2, x2 এর মান হলো 4, যদি এখানে বসাই তাহলে এটা আসে 32। আরও বিন্দু আছে বি বিন্দু, 1 এবং 5-এর সংশ্লিষ্ট রেখার, এগুলো একই রকম আলোচনা, একটু সময় লাগবে হয়তো তোমাদের ক্যালকুলেশন করতে। এটা হলো 3। তারপর হলো ডি বিন্দুতে বের করেছি। এরপর হলো 5 নম্বর বিন্দু হলো ই বিন্দু, এখানে বের করেছি 28। তো দেখা যায় সর্বনিম্ন মান এসেছে এখানে 2, সেটা এসেছে 10 বিন্দুর জন্য, 10 বিন্দুর জন্য এসেছে। তো আমি যদি এখানে, তাহলে ফাইনাল লাইনটা যেটা হবে সেটা হলো নির্ণয় লঘিষ্ঠ মান, যেটা এসেছে x1 = 0 এবং x1 = 1 এবং x2 = 0 এর জন্য, মানে 10 বিন্দুতে এসেছে নির্ণয় লঘিষ্ঠ মান, সেটা হলো 2। এটা হলো তোমাদের রিটেনের সলিউশন। তো ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সুস্থ থেকো।
হয়তো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। তোমাদের সামনের পরীক্ষাগুলোর জন্য শুভকামনা। একটা কথা আবারও বলছি, জীবন অনেক বড়। তোমাদের পরীক্ষা যাই হোক, ফলাফল যাই হোক, নিজের উপর আস্থা রেখো, বিশ্বাস রেখো। জীবন যেহেতু বড়, তুমি যতক্ষণ লড়াই করে যাবে ততক্ষণ আশা থাকে, এবং একসময় হয়তো তুমি এমন কিছু অর্জন করবে, আজকের অনেক না পাওয়া হতো মলিন হয়ে যাবে। যাই হোক, আমি খুব ভালো মোটিভেশনাল স্পিকার না, আমি নর্মালি ডিমোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিত আমার আশেপাশের মানুষদের কাছে, অনেকেরই অপছন্দের মানুষ। যাই হোক, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।